আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন। আজকে আমরা ইনশাল্লাহ অর্থের সমমূল্য চ্যাপ্টারটা পড়বো, তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার। যাদের ফাইন্যান্সের সমস্যা, যারা এসএসসি 24 ব্যাচ অর 25 ব্যাচ আছো, তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন, অ্যান্ড আমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দেন। ওকে ওকে, ক্লিয়ার? আশা করি আমাকে মোটামুটি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ফাইন। ফাইন। ওকে, যারা কিনা 24 ব্যাচ আছি, যারা কিনা 24 ব্যাচ আর 25 ব্যাচ যারা কিনা আছি আমরা, আমরা আজকে ফাইন্যান্সের ফার্স্ট পেপার। তোমাদের কিন্তু যারা 24 ব্যাচ আছো তোমাদের কিন্তু অর্থ সমমূল্য চ্যাপ্টারটা আছে, অ্যান্ড 25 ব্যাচেরও আছে। ক্লিয়ার? সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করিয়েন। ওকে, আমি মোটামুটি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। ফাইন, আমি মোটামুটি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখতে পান আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া সব কিছু ঠিকঠাক দেখা যায়, আপনি ক্লাস স্টার্ট করতে পারেন। ওকে, একটু শেয়ার করে দিবেন। যারা 24 ব্যাচ আছে একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। যারা 24 ব্যাচ আর 25 ব্যাচ আছি, কারণ হচ্ছে আমাদের অর্থ সমমূল্য চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি এখানে কি লিখেছি, 20 মার্কস নিশ্চিত করো। কারণ তুমি যেই ব্যাচের হও না কেন, তুমি 24 ব্যাচ হও কিংবা 25 ব্যাচ হও, তোমার এই চ্যাপ্টার থেকে মিনিমাম 20টা মার্কস আসবে। ওকে, এমসিকিউ বলো সিকিউ বলো সব মিলিয়ে তোমার 20 মার্কসের আপস থাকবে। ওকে, সো তোমার 20 মার্কসের বেশি থাকবে ইনশাল্লাহ। সো এই চ্যাপ্টারটা তোমার জন্য মোরলেস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো শুরু হয় এই চ্যাপ্টার দিয়েই। ওকে, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো শুরু হয় কিন্তু এই চ্যাপ্টার দিয়েই। বুঝতে পারছো? আচ্ছা, সো যাদের যাদের ফাইন্যান্স আছে, আমরা আজকে ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট পেপার অর্থের সমমূল্য নিয়ে। আচ্ছা, অর্থের সমমূল্য মানে কি? অর্থের সমমূল্য ইংরেজিটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই যে আজকের 1 টাকা পরবর্তী সময়ের 1 টাকা কেন একই মূল্য বহন করে না? ওকে, আগে 10 টাকায় যে জিনিসটা পাওয়া যেত, কেন এই 10 টাকায় এই জিনিসটা এখন পাওয়া যাচ্ছে না বর্তমানে? কারণ আগের টাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি মূল্যবান। কারণ অর্থের সময়ের সাথে সাথে যখন অর্থের মূল্যটা হ্রাস পায়, ওকে, সময়ের সাথে সাথে যখন অর্থের মূল্যটা হ্রাস পায় সেটাকে আমরা অর্থের সময় মূল্য বলি। ক্লিয়ার? সময়ের সাথে সাথে যখন অর্থের মূল্যটা কি পায়, হ্রাস পায়, সেটাই মূলত কি অর্থের সময় মূল্য কিংবা টাইম ভ্যালু অফ মানি। কারণ আগে 300 টাকায় কিংবা 400 টাকায় গরুর মাংস পাওয়া যেত, এখন কিন্তু 800 1000 টাকায় কিন্তু গরুর মাংস পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তো তার মানে হচ্ছে আগের 300 টাকার যে 1 কেজি গরুর মাংস এখন 1000 টাকার 1 কেজি গরুর মাংস একই মূল্য বহন করে, কিন্তু তোমার মূল্যটা কিন্তু কি বহন করছে না। তোমার কিন্তু কোয়ান্টিটি কিন্তু সেম, কিন্তু একই মূল্য বহন করছে না। তোমার টাকার মূল্যটা কি হয়েছে, পড়ে গিয়েছে, মানে টাকার মানটা কমে গিয়েছে। এটাই মূলত অর্থের সমমূল্যকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? আমরা যারা এসএসসি 24 ব্যাচ আছি, ওকে ফাইন। এই যে দেখো অর্থ সমমূল্য মানে কি বুঝায় আসলে, আমরা একটু থিওরিটিক্যাল বিষয়গুলো পড়বো, দেন আমরা এমসিকিউ বা সিকিউতে যাব। ক্লিয়ার? কারণ থিওরিটিক্যাল পার্টটা যদি আমরা মোরলেস ভালো মতো না পড়ি তাহলে আমাদের কিন্তু ভালো রেজাল্ট বা তুমি ভালোভাবে আউটপুট দিতে পারবে না। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই মূলত অর্থের সময় মূল্য কিংবা টাইম ভ্যালু অফ মানি বলি। টাইম ভ্যালু অফ আমরা মানি বলি। এখন দেখো আজ থেকে ঠিক 10 11 কিংবা 12 বছর আগে আমি একটু প্রিভিয়াস 10 ইয়ার্স যাই। ওকে, প্রিভিয়াস 10 ইয়ার্স যাই। আচ্ছা 10 ইয়ার্স, আচ্ছা 10 ইয়ার্স যদি প্রিভিয়াসে যাই, আমি একটু ব্যাকে যাই, ডোরেমন যেভাবে যাইতো। ওকে, প্রিভিয়াস যদি আমি একটু ব্যাকে যাই তাহলে আমি দুইটা বিষয় পাই। একটা হচ্ছে গিয়ে আমি 1 কেজি, ওকে 1 কেজি গরুর মাংস, ওকে গরুর মাংস দেখেছি, মানে আমার ছোটবেলায় 1 কেজি গরুর মাংসের দাম দেখেছি আমি সর্বোচ্চ 300 টাকা। ওকে, হাইয়েস্ট কত টাকা? 300 টাকা। ক্লিয়ার? হাইয়েস্ট কত টাকা? 300 টাকা। আচ্ছা 300 টাকা। কিন্তু কিন্তু আমি যখন প্রেজেন্টে এসে দেখতেছি যে সেম 1 কেজি গরুর মাংস কিন্তু থেকেই গেছে, 1 কেজি গরুর মাংস থেকেই গেল। ওকে, কিন্তু সেম গরুর মাংসের দাম, সেম কেজি গরুর মাংসের দাম এখন পড়ছে 800 থেকে 1000 টাকা। ক্লিয়ার? তার মানে এই যে সময়ের সাথে সাথে
অর্থের এই যে অর্থের মূল্যের যেই পরিবর্তনটা হয়েছে, অর্থের মূল্যের যেই পরিবর্তনটা হয়েছে, যেই পরিবর্তনটা এখানের মধ্যে এসেছে, যে 300 টাকা আর এখনের 1000 টাকা আর কিংবা 800 টাকা সমান মূল্য বহন করে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু কি সেম। তার মানে দেখো তো 300 টাকা ইকুয়ালস টু এখন 800 টাকা হয়ে গিয়েছে। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে, ওকে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? অর্থের সময় মূল্য বলি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ফাইন, বুঝতে পেরেছি বিষয়টা। তোমার কিন্তু কোয়ান্টিটি কিন্তু তোমার সেম থেকে গিয়েছে, কারণ কোয়ান্টিটি কিন্তু আমি আগে যেই গরুর মাংস পেয়েছি 1 কেজি, এখনো কিন্তু আমি 1 কেজি পাচ্ছি, কিন্তু আমার টাকার মানটা কি হয়ে গিয়েছে? টাকার মূল্য, টাকার মানটা কি হয়ে গিয়েছে? চেঞ্জ হয়ে গিয়েছে। সহজ কথা যদি বলতে চাই, সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন টাকার মানটা হ্রাস পায় সেটাকে আমরা বলছি কি অর্থের সমমূল্য, কিংবা টাকার মানটা পরিবর্তন হয়, অনেক সময় বেড়েও যাইতে পারে, অনেক সময় কমেও যাইতে পারে। ক্লিয়ার? কিন্তু দিন দিন কিন্তু এটা ডাউন হয়, বাড়ে না। ওকে, তার মানে সময়ের সাথে সাথে যখন অর্থের মূল্যের পরিবর্তন হয় সেটাকে আমরা মূলত টাইম ভ্যালু অফ মানি কিংবা অর্থের সমমূল্য বলি। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? যদি ক্লিয়ার হয় আমাকে একটু ইনফর্ম করেন। যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে, আমরা যদি বেসিক বিষয়টা বুঝে থাকি, তাহলে আমাকে একটু ক্লিয়ার করেন। যদি আমরা বেসিক বিষয়টা বুঝে থাকি, আশা করি আমরা বিষয়টা বুঝছি যে বিষয়টা দ্বারা আসলে কি বোঝায়। এখন দেখো কি কি কারণে, কি কি বিষয়ের ভিত্তিতে আসলে অর্থের মূল্যটা পরিবর্তন হচ্ছে। এক, অনিশ্চয়তা। ওকে, আমার পরবর্তী যে আমাকে টাকা দেওয়া হবে, ক্লিয়ার? ধরো আজকের 100 টাকা পরের 100 টাকা কিন্তু সেম মূল্য বহন করে না, কারণ আজকের প্রেজেন্টের টাকাটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস হতে পারে কিংবা বৃদ্ধি হতে পারে। ওই জন্য আমরা বর্তমানকে বেশি কি দিচ্ছি? প্রায়োরিটি দিচ্ছি। এখন অনিশ্চয়তা মানে কি আমাকে টাকাটা না দেওয়ার সম্ভাবনাও রাখতে পারে, ওই জন্য আমি বর্তমানে টাকাটা কি করে ফেলি? গ্রহণ করে ফেলি, কিংবা অনিশ্চয়তা আসে বিদায়। এরপর আমি টাকাটা ভোগ করে ফেলতে পারি, ভোগের কারণে আমার অর্থসমূল্য অনেক বেশি পছন্দ, কিংবা ঝুঁকি পরিহার, ও আমাকে টাকাটা না দিতেও পারে। ওকে, এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। এই যে মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি বিষয়টা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে যখন আমার টাকার মানটা হ্রাস পায়। মুদ্রাস্ফীতি বিষয়টা আমরা কি বুঝি? যখন টাকার মান হ্রাস পায়, টাকার মানটা কি পায়? হ্রাস পায়। অথবা আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়, পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের মাঝে মাঝে কিন্তু খ নাম্বার কিংবা খরগোশের খ কিংবা কথা কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে যে মুদ্রাস্ফীতি দ্বারা আমরা কি বুঝি। মুদ্রাস্ফীতি দ্বারা আমরা বুঝি হচ্ছে টাকার যখন মূল্য হ্রাস পায় এবং হচ্ছে গিয়ে পণ্যের যখন দাম বেড়ে যায়, সেটাকে আমরা কি বলি? মুদ্রাস্ফীতি বলি, কিংবা ইংরেজিতে কি বলি? ইনফ্লেশন বলি। স্যার একটু স্লোলি পড়ান। আচ্ছা, স্লোলি পড়াচ্ছি। ওকে, তার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? যখন টাকার মূল্য হ্রাস পায় কিংবা টাকার মানটা হ্রাস পায় এবং পণ্যদ্রব্যের কি দামটা বেড়ে যায়, সেটাকে আমরা কি বলি? মুদ্রাস্ফীতি বলি। ফাইন। আচ্ছা, মুদ্রাস্ফীতি কিন্তু আমাদের কিন্তু খ নাম্বার কিংবা ক নাম্বার কোশ্চেন আসতে পারে যে মুদ্রাস্ফীতি বলতে বা ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি। ওকে, মুদ্রাস্ফীতির মধ্যে আমরা জাস্ট দুটো পয়েন্ট মনে রাখবো। কয়টা পয়েন্ট মনে রাখবো? দুটো পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে গিয়ে আমার কি, আমার টাকার মান হ্রাস পাচ্ছে, টাকার মান হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে আমার পণ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। ওকে, এটাকে আমরা সহজ ভাষায় মুদ্রাস্ফীতি বলি অথবা ইনফ্লেশন বলি, যেটা কিনা বর্তমানে বাংলাদেশে, ওকে, ইন্ডিয়াতে, ইউএসএ তে, তারপর বিভিন্ন দেশে কিন্তু এটা চলতেছে। এখন মুদ্রাস্ফীতি চলতেছে, শ্রীলঙ্কাতে চলতেছে। ওকে,
ওকে ফাইন। এরপর বিনিয়োগের সুযোগ, আমি যে বর্তমানে টাকাটা বিনিয়োগ করে আমি কিন্তু বিভিন্ন ধরনের রিটার্ন পেতে পারি, ওই জন্য আমি বর্তমানকে বেশি কি দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। কিংবা আত্মসন্তুষ্টি, আমি টাকাটা পেয়ে নিজের যে কোনো একটা চাহিদা ফুলফিল করতে পারি কিংবা নিজের কোনো একটা ড্রিম ফুলফিল করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের অর্থের সমমূল্য পছন্দ হওয়ার কারণগুলো। আমরা কিন্তু এখানে কিন্তু বেশ কিছু বেসিক বিষয় আলোচনা করেছি। এরপর আমরা আরেকটা পার্টে যাচ্ছি। অর্থ সমমূল্য নির্ধারণের উপাদানগুলো কি কি? অর্থ সমমূল্য নির্ধারণের উপাদানের প্রথম বিষয় হচ্ছে সুদের হার। ওকে, সুদের হার। সুদের হারকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। অনেকে আর দ্বারা প্রকাশ করে, অনেকে ছোট হাতের আর বলে, অনেকে আই বলে। ওকে, বিভিন্নভাবে বলা যায়। ওকে, সুদের হারকে অনেকভাবে প্রকাশ করা যায়। নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান কিংবা ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা ডিপেন্ড করে কার উপর? সুদের হার কিংবা ইন্টারেস্টের উপর। সুদের হার কিংবা ইন্টারেস্টের উপর। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বাট্টার। একটা বিষয় বলি, সুদের হারের সাথে কিন্তু প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। ক্লিয়ার? সুদের হারের সাথে তোমার আয়ের সাথে, ওকে, সুদের হারকে আমরা আয়ও বলতে পারি, ইন্টারেস্ট বলতে পারি। সুদের হার, আচ্ছা, সুদের হারের সাথে দুটো বিষয়ের দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সাথে এক ধরনের সম্পর্ক, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালুর সাথে এক ধরনের সম্পর্ক। ওকে, ফিউচার ভ্যালুর সাথে এক ধরনের সম্পর্ক। এখন প্রেজেন্ট ভ্যালুর সাথে সম্পর্কটা কেমন? প্রেজেন্ট ভ্যালুর সাথে সম্পর্কটা একটু দেখি। বাট্টার হারের সাথে বর্তমান মূল্যের কি সম্পর্ক? ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ক্লিয়ার? বাট্টার হারের সাথে তোমার কি বর্তমান মূল্যের ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, কিন্তু বাট্টার হারের সাথে বর্তমান মূল্য কম হয়, আর বাট্টার হার কম হলে বর্তমান মূল্য বেশি হয়। তার মানে হচ্ছে গিয়ে, বাট্টার হারের সাথে, বাট্টার হার কিংবা সুদের হারের সাথে ওর সম্পর্কটা কেমন? নেগেটিভ সম্পর্ক। ওকে, বাট্টার হার যদি কোনো বেসিসে যদি বেড়ে যায় তাহলে বর্তমান মূল্য ডাউন হয়ে যাবে। ক্লিয়ার? বর্তমান মূল্য কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। আর ফিউচার ভ্যালুর সাথে হচ্ছে এটা পজিটিভ সম্পর্ক। কেমন সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। কারণ আমার যদি বাট্টার হার বাড়ে ফিউচার ভ্যালুও বাড়বে, বাট্টার হার যদি কমে যায় ফিউচার ভ্যালু কি যাবে? কমে যাবে। ওই জন্য এই সম্পর্কটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই সম্পর্কটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে বাট্টার হারের সাথে আমার কিন্তু ভবিষ্যৎ মূল্য কত হবে এটা ডিপেন্ড করে বাট্টার হার কিংবা সুদের হারের সাথে। এখন সুদের হারের সাথে বর্তমান মূল্যের কেমন সম্পর্ক, ফিউচার ভ্যালুর সাথে কেমন সম্পর্ক? বর্তমান মূল্যের সম্পর্ক হচ্ছে নেগেটিভ। কেমন সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। ক্লিয়ার? সো নেগেটিভ সম্পর্ক মানে কি? কেউ একজন বাড়লে কেউ একজন কমে যাবে, কেউ একজন বাড়লে কেউ একজন কমে যাবে। আর ফিউচার ভ্যালুর সাথে হচ্ছে পজিটিভ সম্পর্ক, তার মানে কেউ একজন বাড়লে আরেকজনও বেড়ে যাবে। এটা সহজ কথা হচ্ছে গিয়ে পজিটিভ প্রেজেন্ট ভ্যালুর সাথে নেগেটিভ সম্পর্ক আর ফিউচার ভ্যালুর সাথে পজিটিভ সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। সবার কাছে কি ক্লিয়ার? তোমরা বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে ম্যাথ করে দেখবা। ওকে, 10% দিয়ে ম্যাথ করে দেখবা, 5% দিয়ে ম্যাথ করে দেখবা ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর সাথে। ওকে ফাইন, ক্লিয়ার? ওকে, কমে কি আর বাড়ে কিনা তুমি নিজেই দেখে নিবা। ওকে, তুমি একবার বাড়াইয়া ম্যাথ করে দেখবা, কমাইয়া ম্যাথ করে দেখবা। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো অর্থের সমমূল্যের সাথে সময়ের কেমন সম্পর্ক। সময়ের সম্পর্কটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে সুদের হারের মতোই। বলি, যেমন সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। ফাইন, অনেকে টি দ্বারা প্রকাশ করে, টাইম দিয়ে মনে রাখে অনেকে। তো এটার সাথেও সেম ঘটনাটা ঘটবে। সেম ঘটনাটা কি? যে প্রেজেন্ট ভ্যালু, ওকে, ফিউচার ভ্যালু সেম, ওর সাথেও কি নেগেটিভ সম্পর্ক। ফাইন, ওর সাথে পজিটিভ সম্পর্ক। আর কি আমার থিওরিটা পড়তে হবে? পড়তে হবে না তো। দেখো এই যে বলা হচ্ছে, দেখো সময় পরিবর্তনের সাথে সাথে মুদ্রাস্ফীতি এবং সুদের হার পরিবর্তন ঘটে। মেয়াদ এবং সময়ের উৎসের ভিত্তিতে বাট্টার হার এবং সুদের হার নির্ধারিত হয়। সময়ের সাথে সাথে বর্তমান সম্পর্ক হচ্ছে কেমন? ঋণাত্মক। মানে কেউ একজন যদি বাড়ে, ওকে, এন হবে কমে যাবে। এখন এন যদি বাড়ে তাহলে পিবি কমে যাবে। সহজ বিষয়। ক্লিয়ার? এই যে অর্থাৎ সময় যদি বেশি হয় বর্তমান মূল্য কম হয়, আর যদি সময় যদি কম হয় বর্তমান মূল্য কি হবে? বেশি হবে। বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এই যে তারপর বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সাথে কেমন সম্পর্ক? পজিটিভ সম্পর্ক, পজিটিভ রিলেশনশিপ। তার মানে কেমন? এই যে ফিউচার ভ্যালুর সাথে ফিউচার ভ্যালু যদি বেড়ে যায় তার মানে এনও আমার বাড়বে। তার মানে এনও যদি বাড়ে তাহলে আমার ফিউচার ভ্যালুও বাড়বে। তার মানে ওর মধ্যে কেমন সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। ক্লিয়ার সবার কাছে?
আমার কি এই থিওরিটা আর বুঝতে হবে? আশা করি আর বুঝতে হবে না, কারণ আমি প্রেজেন্ট ভ্যালুর সাথে কেমন সম্পর্ক রাখবো? নেগেটিভ রিলেশনশিপ রাখবো। ওকে, নেগেটিভ রিলেশনশিপ রাখবো। আর ফিউচার ভ্যালুর সাথে পজিটিভ রিলেশনশিপ রাখবো। আমার আশা করি তোমাদের সাথে এই বিষয় নিয়ে আর কথাবার্তা বলতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, থিওরিটা জাস্ট একটু পড়ে দিলে হয়ে যায়, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আচ্ছা, চক্রবৃদ্ধি সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমাদের থার্ড চ্যাপ্টারে কি দিয়ে প্রকাশ করি বলতো? চক্রবৃদ্ধি সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এখন চক্রবৃদ্ধি সংখ্যার সাথে কেমন সম্পর্ক আমরা একটু দেখি। সেম কাহিনী, একদম আই এর সাথে যেমন হয়েছে, এম এর সাথে যেমন হয়েছে, ওকে, আই এর সাথে যেমন হয়েছে, এন এর সাথে যেমন হয়েছে, ঠিক সেম এম এর সাথেও সেম। এম এর সাথেও কেমন সম্পর্ক? এম এর সাথেও সেম সম্পর্ক। এম এর সাথে হচ্ছে ওর নেগেটিভ সম্পর্ক, আর ফিউচার ভ্যালুর পজিটিভ সম্পর্ক। রাইট? ক্লিয়ার সবার কাছে? এম এর সাথে এম এর সাথেও সেম কাহিনী, প্রেজেন্ট ভ্যালুর সাথে নেগেটিভ সম্পর্ক আর ফিউচার ভ্যালুর সাথে পজিটিভ সম্পর্ক। তার মানে এম এর সংখ্যা যতটা বাড়বে, এম এর সংখ্যা যত বাড়বে, প্রেজেন্ট ভ্যালু তত কম হবে, আর এম এর সংখ্যা যত বাড়বে, ফিউচার ভ্যালু তত বেশি হবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা এগুলো অ্যানালাইসিস করে কিন্তু ছোট ছোট ম্যাথ করব। ক্লিয়ার? ছোট ছোট ম্যাথ বলতে আমরা মাঝে মাঝে এম এর সংখ্যা বাড়িয়ে দিব, কমিয়ে দিব, পার্সেন্টেজ বাড়িয়ে দিব, কমিয়ে দিব, এগুলা ঠিক আছে কিনা, এগুলা ঠিক আছে কিনা, এগুলা জাস্ট অ্যানালাইসিস করে দেখবো যে এগুলো আসলে ঠিক হয় কিনা, কথার সাথে কাজের মিল আছে কিনা। ওকে, ফাইন। আচ্ছা, দেখো আমি একটু বুঝাই তোমাদেরকে বিষয়টা, যে চক্রবৃদ্ধির সংখ্যার সাথে সাথে বর্তমান মূল্যের সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা যদি বেশি হলে বর্তমান মূল্য কি হবে বলো তো ভাইয়া? কম হবে। আর চক্রবৃদ্ধির সংখ্যা কম হলে বর্তমান মূল্য বেশি হবে। একই বিষয়, যে আমার যদি প্রেজেন্ট ভ্যালু বেশি হবে কখন? যখন এম এর সংখ্যাটা কি হবে? কম হবে। আর যখন এম এর সংখ্যাটা বেশি হবে, আমার প্রেজেন্ট ভ্যালু কম হবে। ফাইন, দ্যাটস ইট। কি এটা? কি নেগেটিভ রিলেশনশিপ, কেউ একজন বাড়লে কেউ একজন কমবে, এটাই তো স্বাভাবিক। ওকে, বিপরীতমুখী সম্পর্ক। বুঝতে পেরেছি? মাঝে মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা হলে আসে যে প্রেজেন্ট ভ্যালুর সাথে চক্রবৃদ্ধি সম্পর্ক কেমন সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। ফাইন, সময়ের সাথে নেগেটিভ সম্পর্ক, সুদের হারের সাথে নেগেটিভ সম্পর্ক, প্রেজেন্ট ভ্যালুর সাথে। বুঝতে পেরেছি? আমাকে একটু ইনফর্ম করেন যে বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। এবার আমরা নিচেটা একটু বললে তো বুঝে যাবো, যে বলা হচ্ছে কি চক্রবৃদ্ধি সংখ্যার সাথে ভবিষ্যৎ মূল্য সম্পর্ক পজিটিভ সম্পর্ক। আমার যদি এম এর সংখ্যা বাড়ে তাহলে আমার কি ফিউচার ভ্যালু অবভিয়াসলি বেড়ে যাবে, আর যদি এম এর সংখ্যাটা কমে যায় তাহলে ফিউচার ভ্যালু অবভিয়াসলি কমে যাবে। আই হোপ বিষয়টা সবার কাছে ক্লিয়ার। দেন তুমি যদি একটু থিওরিটা পড়ে নাও, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আমি একটু তাহলে আরেকবার একটু ইনফর্ম করে দেই সবার কাছে, যাতে বিষয়টা মনে থাকে আর কি, সবার কাছে যাতে বিষয়টা মনে থাকে। আমি একটু ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ছোট্ট করে যদি বিষয়টা একটু বলে দেই, আমরা কি কি পেয়েছি বলতো? আমরা আই পেয়েছি, আমরা আর পেয়েছি, সরি এন পেয়েছি, আমরা এম পেয়েছি। এই তিনটা বিষয় পেয়েছি আমরা। মূলত ম্যাথের ক্ষেত্রে আমরা এই তিনটা বিষয় পাই, তাই না? ওকে, সো এই তিনটা বিষয়ের সাথে আমরা যেহেতু দুইটা বিষয়কে রিলেট করছি টাইম ভ্যালু মানিতে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুকে ইন্ডিকেট করি, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালুকে ইন্ডিকেট করি। সো এই দুটোটার পার্সপেক্টিভের ক্ষেত্রে এই তিনটা সেগমেন্টের ভিত্তিতে আমাদের প্রেজেন্ট ভ্যালুর সাথে সম্পর্কটা হচ্ছে কেমন? নেগেটিভ। কেমন সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। আর সেই বিষয়টা ফিউচার ভ্যালুর সাথে পজিটিভ সম্পর্ক। কোন একটা জায়গায় ছোট্ট করে নোট করে রেখে দাও যে আয়ের সাথে মানে সুদের হারের সাথে প্রেজেন্ট ভ্যালুর নেগেটিভ সম্পর্ক, এন এর সাথে প্রেজেন্ট ভ্যালুর নেগেটিভ সম্পর্ক, এম এর সাথে প্রেজেন্ট ভ্যালুর নেগেটিভ সম্পর্ক, আই এর সাথে ফিউচার ভ্যালুর পজিটিভ সম্পর্ক, এন এর সাথে ফিউচার ভ্যালুর পজিটিভ সম্পর্ক, এম এর সাথে ফিউচার ভ্যালুর পজিটিভ সম্পর্ক। ক্লিয়ার সবার কাছে?
আশা করি বুঝতে পেরেছি। আমি আরেকটু তোমাদেরকে সহজ করে দিচ্ছি। দেখো একটা বিষয় ড্র করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এম আই এন যদি বেড়ে যায় প্রেজেন্ট ভ্যালু কমে যাবে। ওকে, এটা ড্র করে নাও। ক্লিয়ার? আর যদি এম আই এন যদি বেড়ে যায় ফিউচার ভ্যালু বেড়ে যাবে। ওকে, এবার ভাইস ভার্সা এটার বিপরীত করবা। ফাইন স্যার, বুঝতে পারলে আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া বিষয়টা মোটামুটি আমাদের কাছে ঢুকেছে মাথায়। কারণ এই বেসিক বিষয়টা যদি আমরা ধরতে না পারি, আমাদের কিন্তু তোমরা যখন টপিক করতে যাবা কিংবা ম্যাথমেটিক্যাল পার্টে যাবা, তোমরা বিষয়গুলো আসলে ধরতে পারবে না, মুখস্থ করে যাবা। সো আমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে কখন ভালো হব? যখন আমাদের থিওরিটিক্যাল পার্সপেক্টিভগুলো ঠিক থাকবে, সলিড থাকবে, তখনই আমরা ভালো মতো ম্যাথ পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা ভালো মতো ম্যাথ পারবো না যতক্ষণ না আমরা এই বিষয়গুলো ভালো মতন বুঝতেছি না। ওকে, আজকে ম্যাথ করাবো কিনা জানি না। আজকে হচ্ছে আগে আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভগুলো দেখবো, দেন নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করাবো। ওকে, ওকে। আরেকটা বিষয় আছে যে অর্থের সমমূল্যের সাথে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার। ওকে, মুদ্রাস্ফীতির হারটা আমরা দেখে নিব। মুদ্রাস্ফীতির হারটা আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি মুদ্রাস্ফীতি মানে কি। যখন আমাদের টাকার মানটা কি যায়, টাকার মান কমে যায়, যখন আমাদের টাকার মান হ্রাস পায় বা কমে যায়। ওকে, যখন আমাদের টাকার মান হ্রাস পায় কিংবা কমে যায়। ক্লিয়ার? এবং আমাদের যখন জিনিসপত্র কিংবা পণ্যদ্রব্যের দাম যখন বেড়ে যায়, পণ্যদ্রব্যের দাম যখন বেড়ে যায়, সেটাকে আমরা কি বলছি? মুদ্রাস্ফীতি কিংবা ইনফ্লেশন বলছি। মুদ্রাস্ফীতি কিংবা কি বলছি? ইনফ্লেশন বলছি। ওকে, আচ্ছা, এটা বিষয়টা আমরা আসলে বুঝতে পেরেছি। সো মুদ্রাস্ফীতি ওঠানামার জন্য মূল্যস্তর এবং ক্রয় ক্ষমতা পরিবর্তন হয়, যা অর্থের সমমূল্যকে কি করে? প্রভাবিত করে। ওকে, মুদ্রার হারের সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক হচ্ছে ঋণাত্মক সম্পর্ক। ক্লিয়ার? মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা কি পায়? হ্রাস পায়। স্বাভাবিক। ইনফ্লেশন যখন বাড়বে, আমাদের যখন দেশে ইনফ্লেশন হয়, ওকে, ইনফ্লেশন যখন হয় তখন আমরা কম পারচেজ করি কেমন? কম। আমরা জিনিসপত্র কম কিনি। স্বাভাবিক। জিনিসপত্রের যখন দাম বেড়ে যাচ্ছে, আমাদের পারচেজিং পাওয়ারটা কি যাচ্ছে? কমে যাচ্ছে। ওকে, আমাদের পারচেজিং পাওয়ারটা কি যাচ্ছে? কমে যাচ্ছে। ফাইন। ইনফ্লেশন যদি বাড়ে তাহলে আমাদের পারচেজিং পাওয়ার কি যাবে? কমে যাবে। তার মানে এদের মধ্যে সম্পর্কটা, মানে মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার সম্পর্কটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক। মাঝে মধ্যে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউতে আসে যে তোমার ক্রয় ক্ষমতার সাথে মুদ্রাস্ফীতির সম্পর্কটা কেমন। ওকে, বুঝতে পেরেছি। কারণ এই যে তোমার ক্ষেত্রে বলো না, তুমি যখন যেহেতু তোমাদের ইনফ্লেশন বাংলাদেশে বর্তমানে যেহেতু বেশি চলতেছে, আমরা কিন্তু জিনিসপত্র কম কেনার চেষ্টা করতেছি। ক্লিয়ার? আমরা কিন্তু অনেক আগে যখন যেটা প্রয়োজন হতো, খুব বেশি প্রয়োজন না হলে আমরা কিনতেছি না। ওকে, কারণ ইনফ্লেশন রেট চলতেছে অনেক বেশি, 9% 10% হারে ইনফ্লেশন রেট চলতেছে। ওকে, ওই কারণে আমাদের কি হচ্ছে? আমাদের মুদ্রাস্ফীতির সাথে আমাদের ক্রয় ক্ষমতা কি যাচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা, এবার সুদের প্রকৃতি আসো। সুদের প্রকৃতি কেমন? সুদের প্রকৃতি অর্থের সমমূল্যকে প্রভাবিত করে। সরল সুদ হলে অর্থের সমমূল্য একরকম হয়, আর যখন চক্রবৃদ্ধি হয় তখন কি হয়? ভিন্ন রকম হয়। সো আমাদের এই পার্সপেক্টিভগুলো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি থিওরিটিক্যাল যে কোনো প্রশ্নের জন্য তোমার যদি কিংবা খ নাম্বারের কোশ্চেনের জন্য কিংবা কিছু কিছু এমসিকিউর ক্ষেত্রে আমাদের এই পার্টসগুলো সবচেয়ে বেশি আসবে। সো বিভিন্ন বোর্ডের জায়গায় এগুলো আমরা একটু দেখে নিব। ক্লিয়ার? আচ্ছা,
আমরা এখানে একটা চার্ট রেখেছি, চার্টটার মেইন পার্সপেক্টিভ হচ্ছে শুধু এমসিকিউর জন্য। চার্টের মেইন পার্সপেক্টিভ কি জানো? চার্টের মেইন পার্সপেক্টিভটা হচ্ছে আমরা এমসিকিউর পার্সপেক্টিভের জন্য, ভালো করার জন্য আমরা এই চার্টটা রেখেছি। একটু দেখো তো চার্টটা, একটু দেখো যে আমরা চার্টটা কি বুঝতেছি কিনা, চার্টটা আমরা বুঝতেছি কিনা। স্যার ফাইন্যান্স ক্লাস রেগুলার হবে কি? হ্যাঁ, ফাইন্যান্স ক্লাস আমাদের পেজে যোগাযোগ রাখবেন এবং আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড করে দিতে বলবেন, যে এডুকেশনের পেজে নক দিয়ে বলবেন যে ভাই আমি এসএসসি 24 ব্যাচ আর 25 ব্যাচ, আমাকে একটা এসএসসি 70 ডেজ চ্যালেঞ্জ আছে গ্রুপ, ওইখানে আমাকে একটু অ্যাড করিয়ে দেন। সো তোমাকে অ্যাড করায় দেওয়া হবে। আচ্ছা, এই চার্টটা আমরা একটু দেখি, আমরা কি এই চার্টটা বুঝতে পারছি কিনা একটু সবাই এই চার্টটা একটু দেখি। বলা হচ্ছে টাইম অর পিরিয়ড অর এন, যেটাই বলো না কেন, যত বেশি হবে, যত বেশি হবে, কি বলেছে? যত বেশি হবে বর্তমান মূল্য তত কম দেখাবে, কারণ তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? নেগেটিভ ছিল। কেমন ছিল? নেগেটিভ ছিল। কিন্তু ফিউচার ভ্যালু কি দেখাবে বলো তো? বেশি দেখাবে, কারণ তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন ছিল? পজিটিভ ছিল, আর ওর মধ্যে নেগেটিভ ছিল। বুঝতে পেরেছি প্রথম পয়েন্টটা? আমরা যা বেসিক আগে পড়েছি, একটু আগে যেগুলো আলোচনা করেছি, ওই চার্টটা এখানের মধ্যেই। ওকে, এবার এটার সাথে একটু মিলাও, এটার ভাইস ভার্সা করো, যে সময়ে যখন এন এর মান যখন কম হবে আমার বর্তমান মূল্য বেশি হবে, কারণ ওর মধ্যে নেগেটিভ সম্পর্ক, আর ফিউচার ভ্যালু কি হবে? কম হবে। ও কম হলে ও কম হবে কেন? কারণ ওর মধ্যে পজিটিভ সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। এরপর হচ্ছে কি ইন্টারেস্ট অর ডিসকাউন্ট রেট, যাই বলো না কেন, ওকে, সুদের হার, বাট্টার হার, অনেক নামে ডাকা হয় ফাইন্যান্সে। ফাইন্যান্সে আই দ্বারা প্রকাশ করে, কে দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা প্রকাশ করে, অনেকভাবে প্রকাশ করা যায় ইন্টারেস্ট রেটকে। সো ইন্টারেস্ট রেট যদি আমার যদি বেশি হয়, ক্লিয়ার, তাহলে বর্তমান মূল্য কি পাবে? হ্রাস পাবে, কিন্তু ফিউচার ভ্যালু বৃদ্ধি পাবে। একই বিষয় পড়েছি। এবার এটার ক্ষেত্রে ভাইস ভার্সা করবা। চক্রবৃদ্ধির সংখ্যা যদি বেশি হয়, ওর মূল্য হ্রাস পাবে, ও বেশি হবে, ফাইন। ও যদি কম হয়, ওকে, চক্রবৃদ্ধির সংখ্যা যদি কম হয়, তাহলে ও বৃদ্ধি পাবে এবং ও কি পাবে? হ্রাস পাবে, ফাইন। মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয়, ইনফ্লেশন রেট যদি বেশি হয়, বর্তমান মূল্য হ্রাস পাবে এবং ফিউচার ভ্যালু কি পাবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার? সো এইভাবে আমাদের এই চার্টটা একটু মনে রাখতে হবে আমাদের এমসিকিউ সমাধানের জন্য। আমাদের বিভিন্ন বোর্ডে কিন্তু এই চার্ট থেকে অনেকগুলো এমসিকিউ তুমি কমন পেয়ে যাবা। ফাইন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আচ্ছা, আমরা অ্যাট এ গ্ল্যান্স একটা ইম্পর্টেন্ট বিষয় দেখবো। অ্যাট এ গ্ল্যান্স ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো কি কি, যে সময়ের সাথে সাথে আমাদের অর্থের মূল্য কি হয়? পরিবর্তন। সেটাকে আমরা অর্থের সময় মূল্য বলি, যেটা কিনা তোমার ক নাম্বার কোশ্চেনে আসবে। 100% ধরে নিতে পারো, যেটা কিনা তোমার ক নাম্বার কোশ্চেনে আসবে। ওকে, এরপর মানুষ ভবিষ্যৎ থেকে বর্তমানের মূল্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। সো এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে মানুষ কোন মূল্যটাকে সবচেয়ে বেশি কি দেয়? প্রাধান্য দেয়। সেটা হচ্ছে কি? আমাদের প্রেজেন্ট ভ্যালুকে। কারণ বর্তমান মূল্য, বর্তমানের টাকা, বর্তমানের সম্পদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপর সময় কম হলে বর্তমান মূল্য কি হবে? বেশি হবে, যেটা কিনা নেগেটিভ সম্পর্ক। ফাইন। সময় কম হলে ভবিষ্যৎ মূল্য কম হবে, যেটা কিনা পজিটিভ সম্পর্ক। ওকে, এগুলো আমরা বুঝে নিয়েছি আশা করি। এরপর উঠানামার সঙ্গে সঙ্গে অর্থের ক্রয় ক্ষমতাও উঠানামা করে। আচ্ছা, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি উঠানামার হারের সাথে সাথে ক্রয় ক্ষমতাও উঠানামা করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু দেখি যে অর্থের সমমূল্যে যে দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ফিউচার ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালুর সেগমেন্টটা আমরা একটু দেখব। প্রেজেন্ট ভ্যালুর সেগমেন্টটা আমরা একটু দেখব। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু অর অর্থের বর্তমান মূল্য মানে হচ্ছে গিয়ে বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের টাকাটাকে বোঝায়।
মানে ভবিষ্যতে প্রাপ্য অর্থের, ভবিষ্যতে যে আমি টাকা ইনভেস্ট করলে যে টাকাটা পাবো সেটার যে বর্তমানের টাকা, বর্তমানের মূল্য, ওকে, সেটাকে আমরা কি বলি, আজকের মূল্য কিংবা বর্তমান মূল্য বলছি। বর্তমান মূল্য সর্বদাই ভবিষ্যৎ মূল্য থেকে কি হয়, কম হয়, স্বাভাবিক। ভবিষ্যতে যেহেতু ইনফ্লেশন রেট বাড়ে ওই জন্য ফিউচার ভ্যালুর টাকাটা কি হয়, সবসময় বেশি হয়, আর বর্তমান টাকাটা সবসময় কি হয়, কম হয়। ওকে, ওই জন্য এটাকে ডিসকাউন্টিং মেথড বলা হয়। কি বলা হয়, কি বলা হয় বলো তো? একটা এমসিকিউ দাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিসকাউন্টিং মেথড। ক্লিয়ার? মানে ফিউচার ভ্যালু থেকে যখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব সেটাকে আমরা কি বলি, ডিসকাউন্টিং মেথড বলি। কি বলি আমরা বলো তো? ডিসকাউন্টিং মেথড অথবা বাট্টাকৃত, ওটাই বাট্টাকৃত বলি বা বাট্টাকরণ বলি। এই যে এখানে আছে ডিসকাউন্টিং মেথড। আচ্ছা, এখানে আমরা পরে যাচ্ছি একটু পরে। অর্থের ভবিষ্যৎ মূল্য মানে কি, আজকের নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে যখন আমি জমা রাখি, ওকে, ইনফ্লেশন রেটের কারণে আমার টাকাটা অটোমেটিকলি বৃদ্ধি পায়, সো এটাকে আমরা বলছি কি, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য ধারণাটাকে অনেকে প্রান্তিক কিংবা টার্মিনাল ভ্যালু নামেও ডাকা হয়, যেটা কিনা তোমার এমসিকিউতে কাজে লাগবে। ফাইন। ভবিষ্যৎ মূল্য সবসময় বর্তমান মূল্য অপেক্ষা বেশি হবে, কারণ ইনফ্লেশন রেট হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ওকে, অর্থনীতির বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, ওইগুলোর কারণে আমাদের ভবিষ্যৎ মূল্য সবসময় কি হয়, বেশি হয়, ইনফ্লেশন রেটের কারণে। ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্যের পার্থক্যটা একটু দেখে নিবা, কারণ এটা আমাদের খ নাম্বার কোশ্চেনে আসবে। এই যে এখানে একটা চার্ট আছে, চার্টটা একটু দেখে নিবা। চার্টটা একটু দেখে নিবা, ওকে। আচ্ছা, এই যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলি, বাট্টাকরণ অর ডিসকাউন্টিং মেথড বলি। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা চক্রবৃদ্ধিকরণ বলি। মাঝে মধ্যে পরীক্ষার হলে কিন্তু আসবে যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলি, ডিসকাউন্টিং মেথড বলি, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলি, কম্পাউন্ডিং মেথড বলি। ফাইন। মনে থাকবে যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলছি ডিসকাউন্টিং মেথড, আর ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে আমরা কি বলছি, কম্পাউন্ডিং মেথড। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এই যে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য যখন আমি কনভার্ট করি, মানে ফিউচার ভ্যালু থেকে যখন আমি কনভার্ট করে প্রেজেন্ট ভ্যালুতে আনি, তো এই পার্টটাকে আমি বলছি ডিসকাউন্টিং মেথড। কি বলছি, ডিসকাউন্টিং মেথড বলছি। আর যখন আমি বর্তমান মূল্য থেকে কনভার্ট করে ফিউচার ভ্যালুতে নিয়ে যাই, ওকে, বর্তমান মূল্য থেকে কনভার্ট করে বর্তমানকে আমি কনভার্ট করে যখন আমি ফিউচার ভ্যালুতে নিয়ে যাই, সেটাকে আমি বলছি কি, কম্পাউন্ডিং মেথড। ক্লিয়ার সবার কাছে? না, ম্যাথ স্টার্ট করি না আমরা এখনো, আশা করি আজকে ম্যাথ নাও করতে পারি। আজকে আমরা বেসিকটা আলোচনা করবো, কারণ তারপর এরপরে ম্যাথে যাব। ওকে, এরপরের দিনে ক্লাসে আমরা ম্যাথে যাবো, হুট করে ম্যাথে যাবো না। আজকে আমরা সূত্র কিংবা থিওরি কিংবা আদার্স পার্সপেক্টিভ যা যা আছে, এমসিকিউর জন্য কাজে লাগবে, খ নম্বর কোশ্চেনের জন্য কাজে লাগবে, কিংবা তোমার খ জীবন বিভিন্ন জায়গায় যে কাজে লাগবে, ওইগুলো নিয়ে আলোচনা করবো, থিওরিটিক্যাল পার্ট নিয়ে। ওকে, এই যে এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের চক্রবৃদ্ধির ধরন কিংবা এম এর মানটা আমাদের কিন্তু মাথায় রাখতে হয়। সো এটা কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে যখন বলা হবে বার্ষিক কিংবা 12 মাস অন্তর অন্তর, তখন হচ্ছে এম এর মান হচ্ছে একবার, ওকে, অর্ধবার্ষিক হলে দুবার, ওকে, সবসময় 12কে ভাগ দিবা, সবসময় কি 12কে ভাগ দিবা। 3 বললে 12কে ভাগ দিলে 3 দিয়ে ভাগ করলে 4 বার হয়, 2 বললে 12কে 2 দিয়ে ভাগ করবা 6 বার হয়। ক্লিয়ার? আর 1 বললে 12 মাস, বছরে 12 মাস হয়, তাহলে 12কে 1 দিয়ে ভাগ করবা, ওকে, 12 বার হবে। ওকে, পাক্ষিক বললে হচ্ছে গিয়ে বছরকে করবা, পাক্ষিক যখন বলবে তখন কি বছরে নিয়ে যাবে, আর যখন উইকলি বলবে তখন 52 বার। এগুলো মুখস্থ হয়ে যাবে, তোমরা করতে করতে ম্যাথগুলা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এই চারটা আমাদের একটু মনে রাখতে হবে যে যখন বলবে বার্ষিক, মানে বার্ষিক যেহেতু 12 আছে, সো মনে রাখবা এখানে যা যা আছে এগুলাই দিয়ে 12কে ভাগ দিবে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ দিলে কি হয়, মুখস্থ করতে হবে না, 12কে 12 ভাগ দিয়ে 1 হয়। সবসময় 12কে ভাগ দিবা। এরপর
ছয় আছে না, 6 কে 12 দিয়ে ভাগ, 12 কে 6 দিয়ে ভাগ দিবে তাহলে 2 হয়, ইজি, মুখস্থ করতে হচ্ছে না। 3 মাস বলেছে না, কোয়ার্টারলি বলেছে না, কোয়ার্টারলি 3 মাস বলেছে বা 3 মাস অন্তর অন্তর বলেছে না, তাহলে কত হবে, 12 কে 3 দিয়ে ভাগ দিবে তাহলে কত হয়, 4 বার হয়। ফাইন, বুঝাতে পেরেছি? ইকোনমিক্স ক্লাস নেক্সট কবে হবে? আচ্ছা, আমি ইকোনমিক্স ইনস্ট্রাক্টর যিনি আছেন ওনার থেকে জিজ্ঞেস করে আপনাকে ইনফর্ম করবো না। ওকে, আপনাদের তাবিতা আপুর মনে হয় এক্সাম চলতেছে, ওই জন্য হয়তো বা ইকোনমিক্স ক্লাস একটু অফ আছে। আচ্ছা, এই যে এই চারটাও মনে রাখতে হবে আমাদের একটু, যে আমাদের বর্তমান মূল্য সর্বদা ফিউচার ভ্যালু থেকে কি হয়, কম হয়, স্বাভাবিক কথা, কারণ ফিউচার ভ্যালুতে আমাদের ইনফ্লেশন রেট থাকে, আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে তোমার সুদের হারের পরিবর্তন হয়, জন্য ফিউচার ভ্যালু সবসময় বেশি হয়। আর ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য অপেক্ষা সবসময় কি হয়, বেশি হয়। আর বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলি কি, ডিসকাউন্টিং মেথড। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলি, কম্পাউন্ডিং মেথড অথবা চক্রবৃদ্ধিকরণ। ওকে, আচ্ছা, এরপর বার্ষিক ভিত্তি আছে, তারপর হচ্ছে বার্ষিক ভিত্তির প্রকারভেদগুলো আমরা একটু দেখবো। তো এই পার্টটা একটু যদি দেখি, বার্ষিক ভিত্তি জিনিসটা কি, অ্যানুইটি, কারণ আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আগে আমরা 9-10-এ কিন্তু স্বাভাবিক ম্যাথগুলাই করেছি। তো আমাদের কিন্তু এখানে অ্যানুইটির ম্যাথ সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, কারণ এই চ্যাপ্টারটা পুরাটাই অ্যানুইটির ম্যাথ। তো আমাদের অ্যানুইটি বিষয়টা একটু বুঝতে হবে। অ্যানুইটি মানে কি, কিংবা বার্ষিক বৃত্তি মানে কি? বার্ষিক বৃত্তি মানে হচ্ছে গিয়ে যখন যেখানে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের যখন আগমন হবে অথবা নির্গমন হবে, সেটাকে আমরা কি বলছি, অ্যানুইটি বলছি। মানে নির্দিষ্ট সময়, এখানে দুইটা বিষয় স্পেসিফিক থাকবে, একটা হচ্ছে কি নির্দিষ্ট ফিক্সড টাইম থাকবে, ফিক্সড একটা টাইম থাকবে, ফিক্সড মানি থাকবে, ফিক্সড মানি। ওকে, এটাই হচ্ছে বিষয়, যেখানে সবকিছু ফিক্স থাকবে, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন কিংবা নির্গমনকে আমরা কি বলছি, অ্যানুইটি বলছি অথবা বার্ষিক বৃত্তি বলছি। অনেকে কিস্তিও বলে, গ্রামগঞ্জে এটাকে কিস্তি বলা হয় বলতে গেলে। আচ্ছা, যেমন বার্ষিক বৃত্তি বলতে ভবিষ্যৎ নির্দিষ্ট সময় ব্যবধানে সমপরিমাণ অর্থ, এই যে সময়ের ব্যবধান নির্দিষ্ট, দেখেছো, নির্দিষ্ট সময় আবার নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময় আবার নির্দিষ্ট পরিমাণ অর্থকে আমরা কি বলছি, অ্যানুইটি বলছি। ক্লিয়ার? এখানে দুটো বিষয় স্পেসিফিক সবসময় থাকবে, নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে, নির্দিষ্ট পরিমাণ সময় থাকবে। যেমন যাদের ডিপিএস কিংবা যাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিংবা তোমরা যারা সঞ্চয় হিসাব করেছো, তোমরা দেখবা, বা যাদের লোন নিয়েছো, তোমরা দেখবা তোমাদের মা বাবা কিংবা আব্বুরা দেখবা নির্দিষ্ট তারিখে গিয়ে নির্দিষ্ট সময় গিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকাটা কি দিচ্ছে, তারা জমা দিচ্ছে অথবা নিয়ে আসতেছে। ওকে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যানুইটি। বুঝতে পেরেছি বিষয়টা? কারণ এই চ্যাপ্টারটা আমরা যদি বুঝতে যাই, আমাদের অ্যানুইটি খুব ভালো মতন বুঝতে হবে। আচ্ছা, যেমন অ্যানুইটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সমপরিমাণ অর্থ থাকবে, সমান সময় থাকবে এবং ক্রমাগত প্রাপ্তি কিংবা প্রদান থাকবে। অ্যানুইটি মূলত দু প্রকার। অ্যানুইটি কত প্রকার? দুই প্রকার। অ্যানুইটি কত প্রকার? অ্যানুইটি বেসিক্যালি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এটাকে সাধারণ বলি, আর একটা হচ্ছে তোমার কি অর্ডিনারি বলি, এটাই বুঝাই। একটা হচ্ছে সাধারণ, আরেকটা হচ্ছে তোমার অগ্রিম। একটাকে ইংরেজিতে বলে আমরা অর্ডিনারি অ্যানুইটি, আর একটাকে বলে হচ্ছে তোমার ডিউ বলে অনেকে। ওকে, ডিউ অ্যানুইটি বা ডিফারেন্ট তোমার অ্যানুইটি ডিউ বলে অনেকে। আচ্ছা, ফাইন্যান্স ক্লাস কি রেগুলার হয়? সো ফাইন্যান্স ক্লাস রেগুলার হবে আপনাদের উপর ডিপেন্ড করে। যারা গ্রুপে ঢুকো না এখনো, গ্রুপটা হচ্ছে গিয়ে এডুকেশনের পেজে এখনই মেসেজ দিবা যে আমি হচ্ছে এসএসসি 24 ব্যাচ আর 25 ব্যাচ, আমাকে একটু এসএসসির যে গ্রুপটা আছে ওখানে একটু অ্যাড করে দেন, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, সো অর্ডিনারি অ্যানুইটি বলতে আমরা কি বুঝি, যখন কোনো কিছু শেষে দেখবা, শেষে, ওকে, যেখানে হচ্ছে মেয়াদ শেষে টাকাগুলো দেওয়া হয়, সেটাকে আমরা বলি কি সাধারণ বৃত্তি কিংবা অর্ডিনারি অ্যানুইটি।
আর অগ্রিম বৃত্তি কিংবা পদের বৃত্তি মানে যখন শুরুতে বুঝাবে, ক্লিয়ার, যখন শুরুতে বুঝাবে। আর পরীক্ষার হলে আমরা কখন বুঝবো, যখন উদ্দীপক দিবে আমাদেরকে, কখন বুঝবো কোনটা অ্যানুইটি ডিউ অথবা কোনটা বুঝবো অর্ডিনারি অ্যানুইটি, কখন বুঝবো, যখন আমরা প্রশ্ন পড়ে উদ্দীপক পড়ে যেখানে শেষে দেখব, শেষে, ওকে, সমাপ্তিতে দেখব, ওকে, বা এন্ড অফ দ্য ডে দেখব, এই টাইপের কোশ্চেন দেখলে আমরা কি ধরে নিব, এটা অর্ডিনারি অ্যানুইটি অথবা সাধারণ বৃত্তি ধরে নিব। আর যখন কোনো জায়গায় কোশ্চেন উদ্দীপক পড়ার সময় দেখব শুরুতে, ওকে, প্রারম্ভে, ওকে, এই ওয়ার্ডগুলো যখন দেখবো সেটাকে আমরা অগ্রিম বৃত্তি কিংবা অ্যানুইটি দিয়ে ধরে নিব। আর যখন প্রশ্নে তুমি কোনো কিছুই খুঁজে পাচ্ছ না তখন কি ধরে নিব, তখন সব সময় সাধারণ অ্যানুইটি কিংবা তোমার অর্ডিনারি অ্যানুইটি হিসেবে ধরে নিব। ওকে, তারপর চিরস্থায়ী বৃত্তি হচ্ছে কি, যে নির্দিষ্ট অনন্তকাল ধরে চলতে থাকবে সেটাকে আমরা চিরস্থায়ী বৃত্তি বলি, ওকে, পারপিচুয়াল অ্যানুইটি বলি অনেক সময়। পারপিচুয়াল অ্যানুইটি বার্ষিক বৃত্তির মেয়াদটা হচ্ছে অসীম। আর লোন অ্যামর্টাইজেশন মানে কি, যখন আমাদের কিস্তির পরিমাণগুলা, কিস্তির সংখ্যা দ্বারা আমরা সবসময় নির্ণয় করি যে কত টাকা হবে, মানে প্রত্যেক সময়ে আমরা কত টাকা দিচ্ছি, কত টাকা সুদ দিচ্ছি, কত টাকা আসল আছে, এটা যখন আমরা একটা চার্টের মাধ্যমে আঁকি বা চার্টের মাধ্যমে যখন আমরা বের করি সেটাকে আমরা লোন অ্যামর্টাইজেশন কিংবা ঋণ পরিশোধ সূচি বলি। এগুলো যখন আমরা ম্যাথে যাব আস্তে আস্তে বিষয়গুলো আমরা শিখে নিব ইনশাল্লাহ। এই যে আজকে আমরা এন্ড অফ দ্য বিষয়ে চলে এসেছি, আমরা নেক্সট ক্লাস থেকে এখান থেকে ইনশাল্লাহ ম্যাথ করব। সো আজকে জাস্ট আমি সূত্রগুলো তোমাদেরকে দিয়েছি, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, যাতে আমরা নেক্সট ক্লাস থেকে যখন আমরা ম্যাথ করব তখন থেকে আমাদের এগুলো খুব বেশি কাজে লাগবে। যেমন যখন সরল সুদ হয়, সরল সুদে আমাদের খুব বেশি কাজে লাগে না, যদিও চক্রবৃদ্ধি থেকে আমাদের মূলত কাজে লাগে। চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য হচ্ছে কেমন, পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা আমাদের নাইনের সূত্র, এটা খুব সবাই পারি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ওকে, এটা মূলত ক্লাস 9-এ আমরা শিখেছি, ক্লাস 9 অর 10-এ যারা আছে আমরা এই সূত্রটা মোরালেস সবাই পারি। এরপর এটাকে যদি আমরা বিপরীতভাবে লিখি, প্রেজেন্ট ভ্যালু যখন বলবো এটাকে উল্টিয়ে দিব জাস্ট, ওকে, এটাকে জাস্ট উল্টিয়ে দিব, ক্লিয়ার, কারণ এ যা এ তার উল্টা, এ যা এ তার উল্টা। ওকে, তারপর সাধারণ বৃত্তি এবং অগ্রিম বৃত্তি, এই দুটো সূত্র, এই সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ফিউচার ভ্যালু অ্যানুইটি আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু ডিউ। ওকে, ফিউচার ভ্যালু অ্যানুইটি একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে তোমার কি ডিউ। সো অ্যানুইটি যখন সাধারণ হবে তখন এই যে কিস্তির পরিমাণ থাকবে, কিস্তির পরিমাণ ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। আমরা একটু সূত্রটা আবার পড়বো, কি এ ইনটু, আবার আমার সাথে প্রথমে এ ইনটু, ক্লিয়ার, এ ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ব্র্যাকেট থাকবে, এখানের মধ্যে কিন্তু ব্র্যাকেট আছে, ক্লিয়ার। আগে কাজগুলা বুঝবা, প্রথমত আমাদের 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n এর কাজগুলা করতে হবে, সেখান থেকে 1 বাদ দিতে হবে, ওই মানকে i দিয়ে ভাগ করতে হবে, এরপর একে গুণ করতে হবে, ক্লিয়ার। এইভাবে যখন আমি করব, এই চ্যাপ্টারে কিন্তু ক্যালকুলেটরের একটা বাহাদুরি থাকতে হবে সবার কাছে। যারা এই চ্যাপ্টারে ক্যালকুলেশন ভালো মতন করতে পারবে না, আগে আই কে ভাগ করে দিয়েছে, এন কে যোগ করে দিয়েছে, এন কে পাওয়ার করেনি, 1 কে মাইনাস করে, এটা করলে ম্যাথ 100% ভুল হবে, একদম কথা ছাড়াই। আগে তোমাকে বুঝতে হবে এই চ্যাপ্টারটা আমরা কেন পারি না। এই চ্যাপ্টারটা না পারার পেছনে মূল কারণ হচ্ছে আমরা চ্যাপ্টারের সূত্রগুলা পারি, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটাও পারি, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্রামে গেলে আমরা সূত্রগুলো গুলিয়ে ফেলি, আমরা হচ্ছে কি করি, উল্টা পাল্টা ভাবে গুণ করে দিই কিংবা যোগ করে দিই। সো এই চ্যাপ্টারটা যদি ভালো করতে চাও তোমাকে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন বুঝতে হবে, যে কোনটার সাথে কোনটা ক্যালকুলেশনটা ভালো মতন যাবে। প্রথমে আমি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n এর কাজ করব, ওইখান থেকে 1 মাইনাস করব, ওইখান আবার n দিয়ে ভাগ করব, আবার a দিয়ে গুণ করব, এরপর হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটির মানটা বের হয়ে যাবে। এরপর ফিউচার ভ্যালু অ্যানুইটি যখন অগ্রিম বলবে, অগ্রিম বলে জাস্ট এটা সবসময় কি করে দিবা, গুণ করে দিবা। 1 প্লাস আইটা সবসময় কি হবে, গুণ হবে, 1 প্লাস আইটা সবসময় কি হবে, গুণ হবে। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তারপর বর্তমান মূল্য, এই সূত্রটা, এটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালুটা 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ওকে, 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস হোল টু দি পাওয়ার n i হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই i, ওকে, এরপর এ দ্বারা গুণ করব আমরা, আর যখন অগ্রিম বলবে এই জিনিসটা আমরা গুণ করে দিব, ক্লিয়ার। আর অসমান সাধারণ নগদ প্রবাহ একটা আছে, আর অগ্রিম একটা সাধারণ একটা আছে, প্রকৃত সুদের হার EAR, এই সূত্রটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা নেক্সট ক্লাস থেকে
নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপর ম্যাথ প্র্যাকটিস করব। ক্লিয়ার? আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু সূত্রগুলো নিয়ে নিয়েছি, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপর ম্যাথ প্র্যাকটিস করব। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবা এবং সবসময় এডুকেশন সাথে থাকবা। এবং ক্লাসের তোমরা যারা যারা এইচএসসির ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা সবাই হচ্ছে এডুকেশনের পেজে একটা মেসেজ দিয়ে বলবা যে ভাই আমি এইচএসসির স্টুডেন্ট, আমাকে একটু এইচএসসি গ্রুপে অ্যাড করে দেন। ক্লিয়ার? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।